আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম তৃতীয় অধ্যায় পদ্মা জলের ঢেউয়ের খেলা। এই অধ্যায়টি নিয়ে পদ্মা জলের ঢেউয়ের খেলার এই অধ্যায়টি থেকে আমরা জানতে পেরেছিলাম রাজশাহী বিভাগ কোন কোন জেলা নিয়ে গঠিত এবং রাজশাহী বিভাগের প্রাচীন ঐতিহ্য, দাদরা তাল এবং গম্ভীরা গান সম্পর্কে। আমরা দাদরা তাল অনুশীলন করেছিলাম এবং গম্ভীরা গান গেয়েছিলাম সবাই তালে তাল মিলিয়ে। আজকে আমরা আলোচনা করব ঠিক তার পরবর্তী অংশটুকু থেকে। আমরা গম্ভীরা গান 36 পৃষ্ঠা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব রাজশাহী সিল্ক, এই টপিকটি থেকে শুরু করব আমরা আজকের আলোচনা। এখানে লেখাগুলো একটু পরে দেখে বোঝার চেষ্টা করি। পরদিন সকালে সবাই সরকারি সিল্ক ফ্যাক্টরি দেখতে গেল। রায়হান ভাইয়া পঞ্চরত্নদের দেখালো কিভাবে তুঁত গাছের পাতা খেয়ে রেশম পোকা বড় হয়। অর্থাৎ রেশম পোকা যে গাছের পাতা খেয়ে বড় হয় তার নাম হলো তুঁত গাছ। তুঁত গাছের পাতা খেয়ে রেশম পোকা বড় হয়, পর্যায়ক্রমে পোকার রেশম গুটিতে পরিণত হয়। রেশম গুটিতে পরিণত হয়ে সিল্ক সুতায় রূপান্তর হয়। গুটি সেদ্ধ করে সুতার মুখ বের করা হয়। চরকা ঘুরিয়ে সুতা সংগ্রহ করে তাঁতের সাহায্যে সিল্ক কাপড় বুনন দেখে সবাই তো অবাক। অর্থাৎ যে প্রক্রিয়ায় সিল্কের কাপড় তৈরি করা হয় তার বুনন দেখে সবাই অবাক হয়ে গেছে। সেই কাপড় থেকে শাড়ি, নানান রকমের জামা, ওড়না, পাঞ্জাবি, ফতুয়া, টাই সহ কত কিছু তৈরি হচ্ছে। রাজশাহীতে বেসরকারি পর্যায়েও বেশ কিছু ফ্যাক্টরিতে এভাবে সিল্ক কাপড় বুনন, ডিজাইন, রং করা, প্রিন্ট, পলিশিং, ফিনিশিং ও বাজারজাতের ব্যবস্থা আছে। এই অঞ্চলের নারীরা সিল্ক কাপড় বাটিক, টাই ডাই, হ্যান্ড প্রিন্ট, বাঁশ প্রিন্ট, ব্লকের মধ্য দিয়ে হরেক রকমের প্রাকৃতিক ও জ্যামিতিক নকশা ফুটিয়ে তুলে রাজশাহী সিল্ককে জনপ্রিয় করে তুলেছে। অর্থাৎ রাজশাহী সিল্কের জনপ্রিয় একটি স্থান। তার সাথে সাথে নিজেরাও স্বাবলম্বী হচ্ছে। বিদেশেও এই সকল সিল্ক পণ্যের যথেষ্ট চাহিদা রয়েছে। অর্থাৎ রাজশাহীর অঞ্চলবাসী নিজেরাও স্বাবলম্বী হচ্ছে এবং দেশেও অন্যান্য বিষয়ে তারা অন্যান্য লোককেও তারা সামগ্রিক স্বাবলম্বী হতে সাহায্য করছে। দেশে সিল্কের যথেষ্ট চাহিদা রয়েছে, বিদেশেও সিল্কের বড় চাহিদা রয়েছে। ফলে এই সব সামগ্রী দেশের বাইরে রপ্তানি করে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। অর্থাৎ সিল্ক বিদেশে রপ্তানি করে বিভিন্ন বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। এখানে একটি ছবি দেখানো হয়েছে সিল্ক ফ্যাক্টরি। এখানে ফ্যাক্টরির ছবিগুলো দেখানো হয়েছে। ফ্যাক্টরিতে শ্রমিকরা কাজ করতেছে, এখানে সেই বিষয়টি দেখানো হয়েছে। এরপর সিল্ক কাপড়ের নকশা সম্পর্কে জানতে পঞ্চরত্ন রাজশাহী চারুকলা অনুষদের কারুকলা বিভাগে গেল। সেখানে তারা কাপড়ের উপর টাই ডাই, বাটিক, হ্যান্ড প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, অ্যাপ্লিক ইত্যাদি মাধ্যমে নকশা করার পদ্ধতি দেখল। অর্থাৎ কাপড়ের উপর বিভিন্নভাবে নকশা করার পদ্ধতি রয়েছে, যেমন টাই ডাই, বাটিক, হ্যান্ড প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, অ্যাপ্লিক ইত্যাদি বিভিন্ন মাধ্যমে নকশা করা হয়। কারুকলা বিভাগের একজন শিক্ষকের কাছে নকশা তৈরি সম্পর্কে জানতে চাইলে শিক্ষক বলেন, ছবি আঁকার গুরুত্বপূর্ণ নিয়ম নীতির একটি হলো ছন্দ। অর্থাৎ ছবি আঁকার জন্য ছন্দ হলো একটি গুরুত্বপূর্ণ নিয়ম। ছন্দ যদি ঠিক না থাকে তাহলে ছবি আঁকা সঠিক হবে না। সমীর বলল, নাচে এবং গানেও তো ছন্দ আছে। তিনি বললেন, শিল্পকলায় সবখানেই ছন্দ আছে। আকাশ ছবি আঁকার ছন্দ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ছবি আঁকার উপাদানগুলোর নান্দনিক গতিময়কে ছন্দ বলে। ছন্দ কাকে বলে? ছবি আঁকার উপাদানগুলোর নান্দনিক গতিময়তাকে ছন্দ বলে। এখানে আমরা ছন্দের সংজ্ঞা জানতে পারলাম। ছবি আঁকায় প্রধানত 3 রকমের ছন্দের বেশি ব্যবহার দেখা যায়। ছবি আঁকায় কত রকমের ছন্দের ব্যবহার দেখা যায়? 3 ধরনের ছন্দের ব্যবহার বেশি দেখা যায়, যেমন পুনরাবৃত্তিক ছন্দ, ধারাবাহিক ছন্দ, ক্রমবর্ধমান ছন্দ। এই 3টি ছন্দ বেশি ব্যবহৃত হয়। পুনরাবৃত্তিক ছন্দে ব্যবহৃত আকৃতিগুলো সমান মাপে এবং সমান দূরত্বে থাকে। ধারাবাহিক ছন্দে সমান মাপে আকৃতিগুলো একই দূরত্বে থাকে না। ক্রমবর্ধমান ছন্দে আকৃতিগুলো এবং দূরত্ব কম বেশি হয়ে থাকে। অর্থাৎ পুনরাবৃত্তি ছন্দে ব্যবহৃত আকৃতিগুলো সমান মাপে থাকে এবং সমান দূরত্বে থাকে।
ধারাবাহিক ছন্দে সমানভাবে এবং সমান আকৃতি বা সমান দূরত্বে থাকে না, এবং ক্রমবর্ধমান ছন্দে আকৃতিগুলো এবং দূরত্ব কম বেশি হয়ে থাকে, অর্থাৎ সমান থাকে না। এই 3টি ছন্দের নিয়ম নীতি অনুসরণ করে তোমরা খুব সহজে নতুন নতুন নকশা তৈরি করতে পারবে। যদি তোমরা এই 3টি নিয়ম নীতি ফলো করো তাহলে তোমরা অতি সহজেই নতুন নতুন নকশা তৈরি করতে পারবে। তোমাদেরকে ছবি আঁকার ছন্দ ব্যবহার করে নকশা তৈরির একটি বাস্তব অভিজ্ঞতা দেই। অর্থাৎ তিনি একটি বাস্তব অভিজ্ঞতা দিতে চাইলেন। যেমন এই পাঠে আমরা কাগজ কেটে ছবি আঁকার ছন্দ ব্যবহার করে নকশা করব। কাগজ কেটে ছবি আঁকার ছন্দ ব্যবহার করে নকশা করব। এই 3 রকমের ছন্দের মধ্যে পুনরাবৃত্তিক ছন্দ এবং ক্রমবর্ধমান ছন্দের সাহায্যে খুব সহজে নকশা করা যায়। এক্ষেত্রে তোমরা প্রাকৃতিক বা জ্যামিতিক আকৃতি ব্যবহার করতে পারো। অর্থাৎ 3 রকমের যে ছন্দ রয়েছে তার মধ্যে পুনরাবৃত্তিক ছন্দ এবং ক্রমবর্ধমান ছন্দের সাহায্যে খুব সহজে নকশা তৈরি করা যায়। এক্ষেত্রে তোমরা প্রাকৃতিক বা জ্যামিতিক অর্থাৎ প্রাকৃতিক বা জ্যামিতিক দুটি উপায়েই তোমরা ব্যবহার করতে পারো। এই নকশা তৈরিতে তোমরা সহজলভ্য যে কোনো 2টি রঙের পোস্টার পেপার ব্যবহার করতে পারো। পোস্টার পেপার পাওয়া না গেলে সেক্ষেত্রে বিভিন্ন রঙের পরিত্যক্ত কাগজের প্যাকেট কেটে তা ব্যবহার করা যাবে। এছাড়া কাগজ কাটার জন্য লাগবে ছোট একটি কাঁচি আর কাগজ জোড়া লাগানোর জন্য অল্প আঠা। অর্থাৎ পোস্টার তৈরি করার জন্য যেসব উপকরণ লাগবে সেটি হলো কাপড়, কাগজ হতে পারে সেটা যে কোনো প্যাকেটের কাগজ বা পোস্টার পেপার, এবং জোড়া লাগানোর জন্য লাগবে কিছু আঠা, এবং কাটার জন্য লাগবে একটি কেঁচি, যেটাকে কাঁচি বলা হয়, কাঁচি। এসব উপকরণ প্রয়োজন। যেমন প্রথমে দৈর্ঘ্যে 6 ইঞ্চি এবং প্রস্থে 6 ইঞ্চি একটা বর্গক্ষেত্র আঁকবো। অর্থাৎ দৈর্ঘ্যে 6 ইঞ্চি এবং প্রস্থে 6 ইঞ্চি একটি বর্গক্ষেত্র আঁকতে হবে। এরপর বর্গক্ষেত্রটি 1 ইঞ্চি করে ছক করে নেব। বর্গক্ষেত্রটি 1 ইঞ্চি করে ছক করবো, যেমন 6টি ছক করব, তাহলে 6টি ছক হবে আমাদের। এদিকে খারাপ হবে 6টি আর হবে 6টি। এবার 2টি আলাদা রঙের কাগজ থেকে 1 ইঞ্চি থেকে একটু ছোট মাপের ত্রিভুজ এবং বৃত্ত এঁকে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। অর্থাৎ 1 ইঞ্চির থেকে একটু ছোট মাপের ত্রিভুজ এবং বৃত্ত এঁকে তারপর কাঁচি দিয়ে কেটে নিতে হবে। তবে চাইলে 1 ইঞ্চি মাপের ফুল এবং পাতাও ব্যবহার করা যায়। অর্থাৎ যদি তুমি চাও যা 1 ইঞ্চির মাপের ফুল ব্যবহার করবে সেটাও করতে পারবে, বা কোনো একটা পাতা ব্যবহার করবে সে পাতাও ব্যবহার করতে পারবে। এবার ছক আঁকা কাগজের প্রতিটি ছকের একটিতে ত্রিভুজ, পরেরটিতে বৃত্ত, এভাবে আঠা দিয়ে লাগিয়ে পুনরাবৃত্তিক ছন্দের নকশা তৈরি করতে পারি। অর্থাৎ ছক আঁকার পরে ছক আঁকা কাগজের প্রতিটি ছকের একটিতে ত্রিভুজ, পরেরটিতে বৃত্ত, অর্থাৎ একটিতে ত্রিভুজ, পরেরটিতে বৃত্ত, পরেরটিতে ত্রিভুজ, তোমরা এভাবে আঠা দিয়ে লাগিয়ে পুনরাবৃত্তিক ছন্দের নকশা তৈরি করতে পারো। এই ক্ষেত্রে ত্রিভুজ এবং বৃত্তের পরিবর্তে চাইলে 1 ইঞ্চি থেকে একটু ছোট মাপের ফুল এবং পাতাও ব্যবহার করতে পারি। যদি তোমরা ত্রিভুজ বা বৃত্ত ব্যবহার করতে না চাও তাহলে তোমরা ফুল অথবা পাতা ব্যবহার করতে পারো। একইভাবে কাগজে ছোট থেকে ক্রমান্বয়ে বড় বৃত্তে এঁকে তা পেঁচানোভাবে সাজিয়ে খুব সহজে ক্রমবর্ধমান ছন্দের নকশা তৈরি করা যায়। যদি তোমরা কাগজে ছোট থেকে বড় ক্রমান্বয়ে বৃত্ত এঁকে তা পেঁচানোভাবে সাজিয়ে খুব সহজে তোমরা ক্রমবর্ধমান ছন্দের নকশা তৈরি করতে পারবে। এখানে সেই বিষয়টি বলা হয়েছে, যেমন যে এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, এখানে ফুল, পাতা, এখানে অপরটিতে দেখানো হয়েছে এটা কি প্রাকৃতিক আকৃতিতে পুনরাবৃত্তিক নকশা, এটা হল প্রাকৃতিক। এরপর রয়েছে জ্যামিতিক আকৃতিতে পুনরাবৃত্তিক নকশা। এখানে জ্যামিতিক আকৃতি দেখানো হয়েছে প্রথমে ত্রিভুজ, বৃত্ত, ত্রিভুজ, বৃত্ত, ত্রিভুজ, বৃত্ত। এখানে তোমরা এভাবে নকশাগুলো তৈরি করতে পারো। এরপর রয়েছে ক্রমবর্ধমান নকশা, অর্থাৎ একটা বৃত্ত, এরপর একটু ছোট বৃত্ত, একটু তার চেয়ে ছোট বৃত্ত, তার চেয়ে ছোট বৃত্ত, এভাবে তোমরা ক্রমবর্ধমানভাবে বড় থেকে আস্তে আস্তে ছোট তোমরা বৃত্তগুলো সাজাবে, তাহলে এটি একটি ক্রমবর্ধমান নকশা হয়ে গেল। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে এই নকশাগুলো পরে নিয়ম নীতি অনুসরণ করে কাপড় সহজে কোনো উপকরণের উপর স্থানান্তর করে নতুন নতুন পণ্যের নকশা করা যায়। অর্থাৎ এই নকশার নিয়মগুলো অনুসরণ করে কাপড় সহজে কোনো উপকরণের উপর তোমরা নতুন নতুন পণ্যের নকশা তৈরি করতে পারবে। এই বাস্তব অভিজ্ঞতার পর চারুকলা অনুষদের শিক্ষকের সাথে তাদের অনেক কথা হলো। তিনি বললেন, শিল্পীরা যখন কোনো পণ্যের গায়ে তার নান্দনিকতার পরশ বুলিয়ে দেন, সাথে সাথে তা হয়ে ওঠে অনন্য সুন্দর। অর্থাৎ যে কোনো পণ্যের ওপর নান্দনিকতার ছোঁয়ার মাধ্যমে তা হয়ে ওঠে অনেক সুন্দর। তিনি চিত্রশিল্পী হলেও এবার তোমাদের তেমন একজন শিল্পীর কথা বলবো। তিনি একজন শিল্পীর কথা বলতে চাইলেন। তিনি চিত্রশিল্পী হলেও তার তুলির ছোঁয়ায় নান্দনিকতা পেয়েছে আমাদের দেশের তৈরি পোশাক, পোস্টার, বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে আরও
অনেক শিল্প। তিনি হলেন শিল্পী কাইয়ুম চৌধুরী। অর্থাৎ শিল্পী কাইয়ুম চৌধুরী তার নান্দনিকতার মাধ্যমে তৈরি পোশাক, পোস্টার, বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে আরও অনেক শিল্পকর্মে তিনি সুন্দর করে নান্দনিকতার ছোঁয়া দিয়েছেন এবং তা অনেক সুন্দর করে নান্দনিকতার ছোঁয়া পেয়েছে তার মাধ্যমে। আমরা এরপরেই দেখতে পাচ্ছি শিল্পী কাইয়ুম চৌধুরী। যাই হোক, আমরা আজকের আলোচনা করব না শিল্পী কাইয়ুম চৌধুরী। এই শিল্পী কাইয়ুম চৌধুরী সম্পর্কে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে জানার চেষ্টা করব। আজকের ক্লাস এ পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।